আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের তৃতীয় চ্যাপ্টার কোষ বিভাজন নিয়ে আজকে আলোচনা করব। কোষ বিভাজন দেখো, আমরা জীবকোষ ও টিস্যু দ্বিতীয় অধ্যায়ে পড়েছি, তো সেখানে কোষ সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। এখন কোষ বিভাজন জিনিসটা কি? আমরা জানি বিভাজন মানে ভাগ করা। দেখো, একটা কোষ, সে কোষটাকে তুমি ভাগ করে অসংখ্য কোষে পরিণত করো, কারণ কোষের সংখ্যা যদি বৃদ্ধি না পায় তাহলে টিস্যু হবে কেমনে? তো অনেক তো কোষ সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে। একটা প্রক্রিয়া যদি বলি, অর্থাৎ কোষ বিভাজনটা হচ্ছে, একদম সোজা কথায় বলে দিলে, যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একাধিক অপত্য কোষ সৃষ্টি করার প্রক্রিয়াটা হচ্ছে কি? কোষ বিভাজন। অর্থাৎ একটা কোষ তার নিজের প্রতিরূপ সৃষ্টি করবে, অর্থাৎ এটাও ধরো কোষের একটা বংশবৃদ্ধি। আচ্ছা, এখন সমগ্র জীবজগতে এই কোষের সংখ্যা বৃদ্ধি বা কোষ বিভাজন, এটা সমগ্র জীবজগতে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটা হচ্ছে যেটাকে বলা হয় অ্যামাইটোসিস, আরেকটা আছে মাইটোসিস, এবং শেষেরটা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস এবং হচ্ছে মিওসিস। এই যে মাইটোসিস এবং হচ্ছে মিওসিস, এই দুইটা দেখা যায় জীবদেহে। আমাদের দেহের মধ্যে কি এই দুইটা কোষ বিভাজন দেখা যায়? অ্যামাইটোসিস আমাদের দেহের মধ্যে দেখা যায়। আচ্ছা, এখন এই যে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই শব্দগুলো বললাম, এগুলির কিছু অন্য নাম আছে। ধরো, অ্যামাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন, আবার এই মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কেন, সেগুলো আমরা পরে দেখব। আচ্ছা, তাহলে মিওসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। প্রথমে আমরা শুরু করব অ্যামাইটোসিস দিয়ে। তার মানে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যাটা বৃদ্ধি করা হয়। প্রথমে আমরা অ্যামাইটোসিসটা শুরু করি। অ্যামাইটোসিস, এটা তোমাদের বইয়ে দেওয়া নাই, আমরা সুন্দর একটা সংজ্ঞা দিব। অর্থাৎ অ্যামাইটোসিসটা স্বাভাবিকভাবে আমাদের দেহে দেখা যায় না, এটা দেখা যায় আদি কোষের মধ্যে, ইস্টেও দেখা যায়, বিভিন্ন ছত্রাকে দেখা যায়। তো অ্যামাইটোসিস প্রক্রিয়াটাকে আমরা বলছিলাম প্রত্যক্ষ। প্রত্যক্ষ মানে কি? সরাসরি। অর্থাৎ তার মানে কি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কোনো মাধ্যমিক পর্যায় ছাড়াই, কোনো প্রকার জটিল প্রক্রিয়া ব্যতীত সরাসরি কি হবে? বিভাজিত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করবে, তাকে বলা হয় কি? অ্যামাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ যেটা বিভাজিত হয়, মাতৃকোষ কোনো জটিল প্রক্রিয়া ব্যতীত বিভক্ত হয়ে, সরাসরি বিভক্ত হয়ে দুইটি অপত্য কোষ সৃষ্টি করে, তাকে বলা হয় কি? অ্যামাইটোসিস। তো এই জিনিসটা দেখা যায়, বলেছিলাম, আদি কোষ, ইস্ট ইত্যাদি। আচ্ছা, এখন প্রক্রিয়াটা দেখো, এটা একটা কোষ, কোষের মধ্যে আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতর যে তরল, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখানে আছে সাইটোপ্লাজম, প্লাজম। তো এই যে এটা পরবর্তীতে বিভাজনটা আসলে কিভাবে হয় দেখো, এই যে কোষ, এই কোষটা ডাম্বেল আকৃতি ধারণ করে, অনেকটা এই ধরনের হয়ে যায় গঠনটা। নিউক্লিয়াসটাও কি অনেকটা এই ধরনের হয়ে যায়। পরবর্তীতে দেখো, এখানের মধ্যে একটা খাঁজের সৃষ্টি হয় মাঝখানে। এরপর এই খাঁজগুলো হচ্ছে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে কি হয়? দুইটা কোষ গঠন করে। তখন যে খাঁজের সৃষ্টি হলো, তো শেষ পর্যায়ে গিয়ে কি হবে?
সেখানে এগুলি ব্যাখ্যা করে লিখে দিলে হয়ে যাবে। এটা জাস্ট এমনি অনুধাবনমূলক আসে, কিন্তু এটা বইয়ে দেওয়া নাই। এভাবে একটা কোষ হবে, এভাবে একটা কোষ হবে, এখানে নিউক্লিয়াস, এখানে নিউক্লিয়াস। ঠিক আছে, আদি কোষে এটা দেখা যায়। অ্যামাইটোসিস এটুকু জানলেই হবে, এর বাইরে অ্যামাইটোসিস ইন্টারমিডিয়েটও তেমন কিছু নাই, আর নবম দশম শ্রেণীতে তো নাই। আচ্ছা, আমরা দেখবো মাইটোসিস, যেটা আমাদের লাগবে, অর্থাৎ 9-10-এ যদি প্রশ্ন করা হয় তাহলে মাইটোসিস থেকেই করবে। বিভিন্ন যে এখানে পর্যায় যেগুলি আছে 5টা, সেখান থেকে যে কোনো একটা দিতে হবে। তো প্রথমে আমরা যদি মাইটোসিস শুরু করতে চাই, আমরা বলেছি যে মাইটোসিস এবং হচ্ছে মিওসিস কই দেখা যায়। মাইটোসিস এবং হচ্ছে মিওসিস আমাদের জীবদেহের মধ্যে দেখা যায়। এখন মাইটোসিস কোষ বিভাজন নিয়ে শুরু করি। এই যে মাইটোসিস, প্রথমে নামটা দেখো, মাইটোসিস। এটার আরেকটা নাম বলেছিলাম আমরা কি, সমীকরণ। আচ্ছা, এটার আরো একটা নাম আছে, সেটা হচ্ছে পরোক্ষ। ওইটা যদি প্রত্যক্ষ হয় এটা, তাহলে কি হবে, পরোক্ষ। এরপর হচ্ছে এইটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সদৃশ কোষ বিভাজন। কেন সেটা আমরা দেখবো, এখন সংজ্ঞা যখন দিব তখন হচ্ছে আমরা দেখতে পাবো। আচ্ছা, মাইটোসিসের এই এক্সট্রা নামগুলো আমাদের জেনে রাখা ভালো, যদি এমসিকিউ একটু ঘুরাই দেন। এখন দেখুন, মাইটোসিস জানার আগে মাইটোসিস প্রক্রিয়ার একটা সংজ্ঞা দিই সুন্দর। যে কোষ বিভাজন প্রক্রিয়ায়, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় কি হয়, একটি মাতৃকোষ কয়েকটি, ওই যে পর্যায়ে বলেছিলাম না, অন্তর্বর্তী দশায়, কয়েকটা অন্তর্বর্তী দশার মাধ্যমে কি হয়, দশার মাধ্যমে সমসংখ্যক, এটা খুবই গুরুত্বপূর্ণ, সমসংখ্যক ক্রোমোজোম, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সমগুণ সম্পন্ন দুইটি কোষের সৃষ্টি করবে। দুইটি, অর্থাৎ মাত্র সৃষ্ট কোষগুলো হচ্ছে অপত্য কোষ। অপত্য কোষের সৃষ্টি করে তাকে মাইটোসিস, কোষ বিভাজন বলে। আচ্ছা, তো আমরা বললাম যে সদৃশ কোষ বিভাজন, তা এখানে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা কোষ থেকে দুইটা হবে। তো কোষগুলো কিরকম হবে, সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। তার মানে তো এগুলো হুবহু আগের কোষের মতোই। ধরো একটা কোষ যার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধরো 46টা। এখন যে দুইটা কোষ সৃষ্টি হলো মাইটোসিস বিভাজনের মাধ্যমে, দুইটার মধ্যে 46টা করে ক্রোমোজোম আছে। তার মানে হুবহু একই না, একই কিন্তু আকারে একটু ছোট। পরবর্তীতে সেগুলো আরো পূর্ণাঙ্গ কোষে পরিণত হয়। আচ্ছা, তো মাইটোসিস নিয়ে আমরা এই বিষয়টা বুঝলাম। এখন আমরা মাইটোসিসের একদম ডিপের মধ্যে চলে যাব। দেখ, মাইটোসিসটা বুঝতে গেলে একটা কোষের আগে হচ্ছে তার জীবন চক্রটা আমাদের জানতে হবে। একটা কোষ আসলে কি করে, তো সেটা জানার জন্য আমাদের জানা লাগবে কোষ চক্র বলে একটা শব্দ। দেখো, যেমন আমাদের জীবন চক্রটা কিরকম, জন্ম হয়, প্রথমে জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ, এরপর হচ্ছে শিশু হিসেবে আমরা আসি, তারপর আস্তে আস্তে কি যুবক, যুবকের পর হচ্ছে আস্তে আস্তে বয়স্ক হয়ে যায়, বয়স্কের পরে মারা যায়। ঠিক আছে, তো বংশধর থাকলে পরবর্তীতে এইভাবে আমাদের জীবন চক্রটা চলতে থাকে। তো কোষের ক্ষেত্রে কি হয়, কোষ চক্রটা দেখো, একটা কোষ প্রথমে সৃষ্টি হয়। আচ্ছা, একটা কোষ সৃষ্টি হলো, তো কোষের তারপর কি হবে, কোষের বৃদ্ধি হবে। আচ্ছা, কোষের প্রথমে সৃষ্টি হলো, তারপর কোষের বৃদ্ধি, এবং পরবর্তীতে ওই কোষটি বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে। ঠিক আছে, এই যে একটা ঘটনা, একটা কোষ সৃষ্টি হয়, কোষের বৃদ্ধি, আবার পরবর্তীতে সেটা বিভাজিত হয়ে আর দুইটা কোষ সৃষ্টি করবে। তো এটা একটা হচ্ছে সাইকেলের মাধ্যমে হয়, যেটাকে বলে কোষ চক্র আমরা বললাম। তার মানে কি, এই একটা কোষ
যেটা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধরো 2n। 21টা এখন আকারে ছোট ধরো, এটা পরবর্তীতে পূর্ণাঙ্গ হয়ে এভাবে আসলো, তার মানে সৃষ্টি, তারপর হচ্ছে বৃদ্ধি। এখন ধরো এটা পূর্ণাঙ্গ কোষ, এখন পরবর্তীতে এটা বিভাজিত হয়ে আবার ছোট ছোট দুইটা কোষ তৈরি করলো। এটা এখন হচ্ছে বিভাজিত হয়ে এটা অপত্য কোষ সৃষ্টি করছে। আচ্ছা, অপত্য কোষ, অপত্য কোষ মানে মাত্র সৃষ্ট কোষগুলো এটা। তার মানে এখন আবার এখান থেকে আরেকটা কোষের চক্র শুরু হবে না, আবার এই কোষটা কি হবে, বৃদ্ধি হয়ে বড় হবে, এরপর আবার এটা কি করবে, বিভাজিত হয়ে 2n 2n, এভাবেই তো চলতে থাকবে। তো এইটা একটা কোষ চক্র। তার মানে এই যে কোষ সৃষ্টি বৃদ্ধির পরবর্তীতে হচ্ছে বিভাজিত হয়, এখানে যে কাজটা হয় সেটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিসের মাধ্যমে আমরা বিভাজন প্রক্রিয়াটা নিয়ে আলোচনা করবো। এখন আমরা এই যে মাইটোসিস নিয়ে যদি বলি, তো একটা কোষের সৃষ্টি, কোষের বৃদ্ধি, পরবর্তী বিভাজন, এভাবে একটা কোষের জীবন চক্র চলতেছে। আচ্ছা, তো দেখো এই কোষটা বিভাজিত হওয়ার আগে এটাকে আগে পূর্ণাঙ্গ হইতে হয়েছে না? তার মানে কোষ সাইকেলের টোটাল সময় ধরো 100। আমরা যদি চিন্তা করি একটা কোষের জীবন চক্রের সময় কতক্ষণ, ধরো 100, 100 তো কোষ চক্রের সময়ের মধ্যে কোষ চক্রের কি কি কাজ হবে? একটা সময় যাবে তার কোষের বিভাজিত হতে, এবং আরেকটা সময় হচ্ছে যেটা হচ্ছে বিভাজন হওয়ার পূর্বে যেটা হয়, অর্থাৎ বৃদ্ধি, সৃষ্টি, এইসব কাজ, ইন্টারফেস। তার মানে বিভাজিত হওয়ার আগে যে বৃদ্ধি যেটা দেখলাম, সেখানে মূলত সে প্রস্তুতি নিচ্ছে পরবর্তীতে বিভাজিত হওয়ার জন্য। ঠিক আছে, এখন তার মানে কোষ চক্রের টোটাল সময়ের মধ্যে 90 থেকে 95% সময় ব্যয় হচ্ছে তার প্রস্তুতিমূলক পর্যায়ে। ইন্টারফেস হচ্ছে প্রস্তুতিমূলক পর্যায়ে। আর এরপর হচ্ছে এটা হচ্ছে মাইটোসিস বিভাজন। তারপর হচ্ছে মাইটোসিস বিভাজনে ব্যয় হচ্ছে 5 থেকে 10% সময়, টোটাল সময়। ঠিক আছে, একটা কোষের জীবন চক্রের 90 থেকে 95% সময় ব্যয় হচ্ছে ইন্টারফেজে, এবং বাকি 5 থেকে 10% সময় হচ্ছে মাইটোসিস বিভাজনে ব্যয় হয়। তো ইন্টারফেস মানে মাইটোসিস কোষ বিভাজনের পূর্বে প্রস্তুতিমূলক দশা। আচ্ছা, এখন কোষ বিভাজনটা পরে আসতেছে, আগে হচ্ছে আমরা প্রস্তুতিটা শেষ করি। তাহলে প্রথমে আমরা ইন্টারফেস দিয়ে শুরু করব, তারপর আমরা মাইটোসিস কোষ বিভাজনের ধাপগুলো দেখব। আচ্ছা, এখন ইন্টারফেস মানে কোষটাকে আমরা প্রস্তুত করব বিভাজনের জন্য। এখন আমরা ইন্টারফেসটা দেখবো, অর্থাৎ কি কি লাগবে আসলে আমাদের বিভাজনের জন্য, সবকিছু হচ্ছে ইন্টারফেসে হবে। দেখো ইন্টারফেসে সময় লেগেছিল 90 থেকে 95%। এখন চিন্তা করো যে পরীক্ষা হয় 1 মাস, প্রস্তুতি 11 মাস। তো প্রস্তুতিতে সময় বেশি লাগবে, আর মূল কাজটা হচ্ছে বিভাজন হওয়া। তো বিভাজন হওয়ার জন্য সময় লাগবে 5 থেকে 10%, কিন্তু ওই বিভাজন হওয়ার জন্য যা কিছু দরকার সকল প্রস্তুতি ইন্টারফেসের মধ্যে হয়ে যাবে। তার মানে কোষ বিভাজনের প্রস্তুতিমূলক দশা কি, ইন্টারফেস। এখন এই ইন্টারফেসের 3টা ধাপ আছে। একটাকে বলা হয় গ্যাপ 1, আরেকটা হচ্ছে এস, আরেকটা হচ্ছে গ্যাপ 2। আচ্ছা, এগুলিকে সংক্ষেপে G2 ও বলা হয়, বা এটাকে G1 ও বলা হয়। তো এখন এই যে 3টা ধাপ, এই 3টা ধাপে মূলত বিভাজন হওয়ার জন্য যা কিছু দরকার সবকিছু তৈরি হবে, এবং যাবতীয় যত প্রস্তুতি আছে সবগুলো সম্পূর্ণ হবে। এখন বলেছি টোটাল সময় লাগে 90 থেকে 95% ইন্টারফেসের মধ্যে, যার মধ্যে গ্যাপ 1-এ এককভাবে লাগে 30 থেকে 40% সময়, এবং অর্থাৎ এটাকে সিনথেসিস। আচ্ছা, সিনথেসিস এটা মানে সংশ্লেষণ, সিনথেসিস। এখানে হচ্ছে এস ধাপে সময় লাগে 30 থেকে 50%, এবং গ্যাপ 2-তে সময় লাগে 10 থেকে 20%। ঠিক আছে, অর্থাৎ এস ধাপে সংশ্লেষণ হয়, এবং হচ্ছে গ্যাপ 2-তে সময় লাগে 10 থেকে 20%, এবং গ্যাপ 1-এ সময় লাগে কতক্ষণ, 30 থেকে 40%। তো এখানে সিনথেসিস মানে এখানে বিভিন্ন কিছু সংশ্লেষণ হয়। তাহলে সময়টা আমরা দেখলাম। এখন সময় শেষ করার পর এখানে প্রয়োজনীয় জিনিসপত্র তৈরি হবে যাতে কোষ বিভাজনটা সঠিকভাবে সম্পন্ন হয়, অর্থাৎ যা কিছু দরকার সবকিছু এখানে আস্তে আস্তে তৈরি হবে। দেখো এই যে G1 এর দশায় হচ্ছে প্রথমে তৈরি হয় সাইক্লিন নামক একটা প্রোটিন, যেটা আমাদের লাগবে কোষ বিভাজনের ক্ষেত্রে। এই সাইক্লিন প্রোটিনেরও কিছু কাজ আছে। সাইক্লিন প্রোটিন মূলত হচ্ছে যে কাজটা করে থাকে,
সেটা হচ্ছে এখানে এই যে সাইক্লিন যে প্রোটিনটা আছে এটা কি করে, কোষ চক্র যেটা আছে, এই যে কোষ চক্রের কথা একটু আগে বলেছিলাম, সেই কোষ চক্রটা মূলত নিয়ন্ত্রণ করে কে, সাইক্লিন প্রোটিন। আচ্ছা, সিনথেসিসে কি হয়, সিনথেসিসে হচ্ছে এটিপি, তারপর হচ্ছে ডিএনএ, কোষে ডিএনএ আছে না, আরএনএ ইত্যাদি কি হয়, সংশ্লেষণ। আর আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা হয় সেটা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। এরপর জি2 তে কি হয়, মাইক্রোটিউবিউলস, তারপর আছে হচ্ছে মাইক্রোটিউবিউলস তৈরি করে, তারপর হচ্ছে সেন্ট্রোজোম যেটা আছে, সেন্ট্রোজোমের বিভাজন, এটা প্রাণী কোষে হয়, সেন্ট্রোজোম বিভাজন। আর শেষে হচ্ছে এখানে কি তৈরি হবে, এমপিএফ। এটা মনে রাখতে হবে, এটা ইন্টারমিডিয়েট আছে, এখানে তেমন নাই। এটা হচ্ছে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, তাহলে এমপিএফ, ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই তিনটা জিনিস। এখন এই জিনিসটার কাজটা কি, এই যে এমপিএফ অর্থাৎ ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর, এই জিনিসটার কাজ হচ্ছে এটা ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর ছাড়া ইন্টারফেস থেকে কিসে প্রবেশ করা যাবে না, মাইটোটিক ফেজ বা মাইটোসিস বিভাজনে প্রবেশ করা যাবে না। সেজন্য ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টরটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জি2 তে তৈরি হয়। আচ্ছা, এখন আমরা ইন্টারফেসটা তাহলে দেখলাম। ইন্টারফেস নিয়ে এটুকু জেনে রাখলে হবে, এটা এমনিতে তেমন লাগেও না, জ্ঞান অনুধানমূলক দিয়ে, যেহেতু সিলেবাসে এটা খুব কম দেওয়া আছে সেজন্য কম জানলেই হচ্ছে। এখন আমরা বলেছিলাম ইন্টারফেস শেষ হলে শুরু হবে মাইটোসিস বিভাজন। এই যে মাইটোসিস বিভাজন, দেখ মাইটোসিস বিভাজনের দুইটা ধাপ দেখা যায়। কোষের মধ্যে কি থাকে, প্রথমে থাকে নিউক্লিয়াস। একটা কোষের বিভাজন মানে তার নিউক্লিয়াস এবং হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন, তাই না? তা এখন যদি প্রথমে হবে নিউক্লিয়াসের বিভাজন হলে তারপর হবে সাইটোপ্লাজমের বিভাজন। নিউক্লিয়াসের যে বিভাজন প্রক্রিয়াকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। আচ্ছা, সাইটোকাইনেসিসের কোনো ধাপ নেই, এটা ক্যারিওকাইনেসিস শেষ হলে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায়। এখন এই যে ক্যারিওকাইনেসিস যেটা বলছে নিউক্লিয়াসের বিভাজনের 5টা ধাপ আছে। একটা হচ্ছে প্রোপেস, একটা হচ্ছে প্রোমেটাফেস, এরপর আছে হচ্ছে মেটাফেস, তারপর অ্যানাফেস এবং হচ্ছে টেলোফেস। এই যে এই 5টা ধাপ আছে, প্রোপেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং হচ্ছে টেলোফেস, এই 5টা ধাপ। এরপরে এখন আমাদের কাজ হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনের সংজ্ঞাটা জানলাম দুইবার। প্রথমে হচ্ছে কোষের নিউক্লিয়াসের বিভাজন করে, তারপর সাইটোপ্লাজমের বিভাজন করে। নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ আছে, প্রোপেস, প্রোমেটাফেস, মেটাফেস, অ্যানাফেস এবং হচ্ছে টেলোফেস। এই 5টা ধাপ জানবো এবং হচ্ছে সাইটোকাইনেসিস দিয়ে কোষটা বিভাজনটা ক্লোজ করে দিব, তার মানে মাইটোসিস কোষ বিভাজন শেষ। এখন প্রোপেস থেকে আমরা শুরু করব, ঠিক আছে? প্রথমে আমাদের প্রোপেস জানা লাগবে। এটাকে একটা বিষয় জানাই রাখি, সেটা হচ্ছে এটা যদি সেন্ট্রোমিয়ার হয় এবং এটাকে তখন বলা হয় ক্রোমোজোম। এভাবে থাকলে এই সেন্ট্রোমিয়ার ব্যতীত যদি এভাবে বিভাজিত হয়, অর্থাৎ এটা যদি মাঝখানে বিভাজিত হয়ে এভাবে দুইটা সৃষ্টি করে রেখার মতো, তখন সে প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। বোঝা গেলে এই শব্দগুলো আমরা বারবার ইউজ করব। এটা পুরোটা যদি ক্রোমোজোম হয়, এটা বিভাজিত হয়ে গেলে মাঝখানে দুইটা অংশ সৃষ্টি করলে তখন প্রত্যেকটাকে বলা হয় ক্রোমাটিড। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ক্রোমোজোমে যাব, অর্থাৎ যেহেতু নিউক্লিয়াসের ভিতরে কি আছে, ক্রোমোজোম আছে, তো প্রথমে আমরা হচ্ছে প্রোপেস দাও। প্রোপেজের কিছু নাম আছে, এটা যদি আমরা বলি এটা হচ্ছে প্রথম,
এবং সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ, স্থায়ী পর্যায়। একটা চিত্র আঁকবো, এটা একটা ধরো কোষ, এই কোষের মধ্যে হচ্ছে ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার রন্ধ্র আছে। এখন এই নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আছে, এবং এই এখানের মধ্যে কি আছে, এই যে ক্রোমোজোম গুলো কি আস্তে আস্তে এভাবে 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 কুণ্ডলী পাকানো আছে, ঠিক আছে। তখন সেগুলিকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম, অর্থাৎ কুণ্ডলিত অবস্থা। তার মানে এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিওলাস। এগুলি হচ্ছে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, আচ্ছা এটা তো আমরা বুঝলাম কোনটা নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস। তারপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা, সেম কথা। ভেতরে যেগুলি আছে সেগুলি হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে, সেগুলি হচ্ছে ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম, কুণ্ডলী পাকানো অবস্থায় আছে। আচ্ছা, প্রোপেস এটা আমরা বলেছি হচ্ছে প্রথম এবং হচ্ছে দীর্ঘস্থায়ী দশা। এরপর এই যে আমরা এখানের ভিতরে এইভাবে কুণ্ডলী পাকানো যেগুলি আছে সেগুলিকে আমরা বলবো ক্রোমোজোম। প্রথম দিকে যখন এটা যেহেতু প্রোপেস ধাপ, এটা প্রোপেস ধাপের চিত্র, তো মাতৃকোষের মধ্যে এগুলি কুণ্ডলী পাকানো অবস্থায় ছিল, যেগুলিকে বলেছিলাম আমরা নিউক্লিয়ার রেটিকুলাম। কিন্তু যখন হচ্ছে প্রোপেস ধাপটা শুরু হবে তখন এগুলি আস্তে আস্তে একটু কি হবে, স্পষ্ট হতে থাকবে, তখন এগুলিকে বলা হয় ক্রোমোজোম। কেন হয় দেখো, এই ধাপে ক্রোমোজোম কি হয়, ক্রোমোজোমে জল বিয়োজন হয়। আচ্ছা, জল বিয়োজন মানে কি, পানি বের হয়ে যাওয়া না। দেখো একটা কাপড়কে যখন হচ্ছে তুমি কি করবা, সেখান থেকে পানি সবগুলো হচ্ছে একদম চেপে বের করে দিবা, তখন দেখবে কাপড়ের আকারটা একটু বড় হয়ে যাবে। যখন একটা কাপড় পানিতে তুমি ভিজাবা তখন কাপড়টা একদম ছোট হয়ে যায় না, তো পানি যদি বের হয়ে যায় তখন কাপড়টার সাইজ একটু বড় হয়ে যায়। তার মানে ক্রোমোজোমের জলবিয়োজন যখন ঘটবে তখন হচ্ছে ক্রোমোজোমে কি কি হবে, তখন এই যে ক্রোমোজোম যেটার কথা বলতেছি, এই ক্রোমোজোমটার অনেকগুলো পরিবর্তন আসবে। প্রথমে হচ্ছে এটা সংকুচিত হবে, সংকুচিত হবে। তারপর হচ্ছে হবে কি, এটা খাটো হবে, তো বড় যেহেতু হবে তার মানে এটা মোটা হবে, খাটো হবে, মোটা হবে, এবং সেটা সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে দেখতে স্পষ্ট হবে, স্পষ্টভাবে বোঝা যাবে যে না এগুলো হচ্ছে ক্রোমোজোম। নিউক্লিয়ার রেটিকুলাম থেকে একটু কি হলো, মানে একটু কুলে গিয়ে এখানে কি আস্তে আস্তে এগুলি ক্রোমোজোম হয়ে গেল। তার মানে ক্রোমোজোমটা কি হবে, সংকুচিত জলবিয়োজনের কারণে সংকুচিত হবে, কাটো হবে, মোটা হবে, এবং হচ্ছে দেখতে স্পষ্ট হবে। কোন ধাপে, এগুলো হচ্ছে সবগুলো হবে প্রোপেস ধাপে। এরপর ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, ক্রোমোজোমের রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এরপর এই যে যেটা বলেছিলাম প্রথম, ক্রোমোজোমগুলো কি হবে, সেন্ট্রোমিয়ার ব্যতীত, কিন্তু এই ধাপে এগুলি ভালোভাবে বোঝা যাবে না, এগুলি পরবর্তীতে আরো স্পষ্ট হবে। সেন্ট্রোমিয়ার ব্যতীত, অর্থাৎ সেন্ট্রোমিয়ার ব্যতীত ব্যতীত লম্বালম্বি, আগে যে দেখেছিলাম যে ক্রোমোজোম গুলো কি হয়, এখানে বিভক্ত হয়ে কি হবে, এই যে এগুলো দুইটা দুইটা হয়ে যাবে। সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি বিভক্ত হয়ে দুইটি অপত্য ক্রোমাটিড সৃষ্টি করবে, ঠিক আছে, লম্বালম্বি ভাবে বিভক্ত হয়ে যায়, দুইটা অপত্য ক্রোমাটিড সৃষ্টি করে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে প্রোপেস ধাপ নিয়ে এগুলি জানলাম। এরপর হচ্ছে এখানে আর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলি যদি লিখে দিই, 4 নম্বরে লিখা যায় স্পিন্ডল যন্ত্রের সৃষ্টির সূচনা হয়, কিন্তু স্পিন্ডল যন্ত্র পুরোপুরি তৈরি হয় না, সেটা পরবর্তী ধাপে এখানে সূচনাটা হয়। আর 5 নম্বরে বলে যে নিউক্লিয়াস, এই যে নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়াস যে মেমব্রেন, নিউক্লিওলাস
ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হতে শুরু করে, আস্তে আস্তে বিলুপ্ত হতে শুরু করে, বিলুপ্ত হতে শুরু করে, বিলুপ্ত হয়ে যায় না পুরোপুরি, এখান থেকে আস্তে আস্তে শুরু হয়। আচ্ছা, প্রোপেজ শেষ, এখন আমরা হচ্ছে প্রোমেটাফেজটা দেখবো। দেখো এটা হচ্ছে প্রোমেটাফেজের চিত্র। এই অংশটাকে বলা হয় মেরু, ঠিক আছে। আর এগুলিকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। আমি ব্যাখ্যা করতেছি একটা একটা। স্পিন্ডল যন্ত্র আর হচ্ছে এগুলিতে আমরা জানি যে ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে এটা সেন্ট্রোমিয়ার মাঝখানেরটা, এরপর বাকিগুলো ক্রোমাটিড। আচ্ছা, এটা আমরা জানি এগুলি স্পিন্ডল যন্ত্র, যে রেখাগুলো সৃষ্টি হয়েছে। আর এই যে একটা রেখা আগে যেটা আমরা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বলেছিলাম, সেটা প্রায় হচ্ছে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আর এই যে নিউক্লিওলাস, সেটাও আস্তে আস্তে কি হচ্ছে, বিলুপ্ত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে প্রোমেটাফেজ ধাপে কি নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনে বিলুপ্ত হতে থাকে, সম্পূর্ণরূপে বিলুপ্ত হয় না। যে প্রোপেজ ধাপ থেকে সেটা আস্তে 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 বিলুপ্ত হচ্ছে, আর প্রোমেটাফেজে এসে হচ্ছে বিলুপ্ত এখনো চলছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। তো এই প্রোমেটাফেজ, তার মানে প্রো মানে কি, এটা আগে, মেটাফেজের আগে। তো মেটাফেজ হচ্ছে মধ্যবর্তী একটা পর্যায়, তার মাঝখানের একটা পর্যায়, যে 5টা ধাপ ছিল। তো তার মধ্যে তো প্রোমেটাফেজ মানে যেটা মেটাফেজের আগে, সেজন্য আমরা বলছি প্রাক মধ্য পর্যায়। এটা আরেকটা নাম আছে, প্রাক মধ্য পর্যায়। আচ্ছা, এখন এই ধাপে আসলে কি হয় দেখো, যে স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এটা আমাদের লিখতে হবে। এই যে স্পিন্ডল যন্ত্র, এগুলি সবগুলো আমরা স্পিন্ডল যন্ত্র বলেছিলাম। এটা একটা মেরু, এটা একটা মেরু, এই দুই মেরুর মধ্যবর্তী যে অঞ্চল, সেটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। আচ্ছা, স্পিন্ডল যন্ত্রে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত যে তন্তু, সেগুলিকে বলা হয় স্পিন্ডল যন্ত্র। এই যে মেরু থেকে অপর মেরু পর্যন্ত যে রেখা বা তন্তুগুলো আছে, সেগুলো হচ্ছে কি স্পিন্ডল যন্ত্র। যে তন্তুগুলোর সাথে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে তাদেরকে বলা হয় ট্রাকশন ফাইবার। এই যে এখানে সেন্ট্রোমিয়ার গুলো দেখো, যে স্পিন্ডল যন্ত্রের সাথে যে তন্তুর মাধ্যমে কি যুক্ত আছে, সেগুলিকে বলা হয়, সেখানে আছে কি ট্রাকশন ফাইবার। আচ্ছা, এখন দেখো এখানে একটা স্পিন্ডল যন্ত্রে একটা মাত্র হচ্ছে কি হবে, সেন্ট্রোমিয়ার থাকতে পারবে, দুইটা থাকতে পারবে না। অনেকে কি করে এরকম, এই যে স্পিন্ডল যন্ত্রগুলোর মধ্যে এটা এখানে না একে এই জায়গায় দিয়ে দেয়, তখন কি হয়, একটা স্পিন্ডল যন্ত্রে দুইটা সেন্ট্রোমিয়ার হয়ে যায়, কিন্তু সেটা সম্ভব না। অর্থাৎ একটা স্পিন্ডল যন্ত্রে একটা সেন্ট্রোমিয়ার দেখো, অর্থাৎ কোনোটাতে দুইটা নাই। এখন ক্রোমোজোম গুলো এখন ট্রাকশন ফাইবারের মাধ্যমে তো যুক্ত হলো। ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। কি হয়, এই যে ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোরের মোটর প্রোটিনের সাথে যুক্ত থাকে। এই ক্রোমোজোম গুলো, এখানে সেন্ট্রোমিয়ার আছে, সেন্ট্রোমিয়ারের কাইনেটোকোর, কাইনেটোকোরের যে জায়গা, কাইনেটোকোরের সেখানে মোটর প্রোটিনের সাথে কি করে, যুক্ত থাকে। এরপর এখন যুক্ত হওয়ার সময় এই যে মোটর প্রোটিনের সাথে যুক্ত হচ্ছে, তখন ক্রোমোজোম গুলো হালকা কি করে ওঠে, একটু নড়ে ওঠে, ক্রোমোজোম গুলো হালকা একটু ভাইব্রেশন করে ওঠে, তখন সেটাকে বলা হয় ক্রোমোজোমীয় নৃত্য বা ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমাল ডান্স। তো এই যে যুক্ত, অর্থাৎ মোটর প্রোটিনের সাথে যুক্ত হওয়ার সময় এই যে ক্রোমোজোমটা হালকা ভাইব্রেশন করে উঠলো, যেটাকে বলা হয় ক্রোমোজোমাল নৃত্য বা ক্রোমোজোমাল ড্যান্স। তো এটা হচ্ছে কি বলবো, এটা প্রশ্ন যদি আসে যে ক্রোমোজোমাল নৃত্য কোন পর্যায়ে দেখা যায়, সেটা হলো প্রোমেটাফেজ ধাপে। আচ্ছা, তো মোটর প্রোটিনের এটিপি যেটা ছিল, মোটর প্রোটিনের এটিপি ভেঙে কি হয়, শক্তি উৎপন্ন হয়। অর্থাৎ মোটর প্রোটিনের এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হয়। এখন প্রাণী কোষের ক্ষেত্রে হচ্ছে যে সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি তৈরি হয়, বা মেরুতে সেন্ট্রিওল থাকে, সেখান থেকে অ্যাস্টার রশ্মি, বিষয়টা সেটা আমরা এখন ব্যাখ্যা করব। আচ্ছা, অ্যাস্টারের যে বিষয়টা ছিল, সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে প্রাণী কোষে কি সেন্ট্রিওল থাকে, আর এই সেন্ট্রিওল থেকে কি তৈরি হয়, দুই মেরুতে অবস্থান করে এবং সেখান থেকে অ্যাস্টার তৈরি হয়। তো বিষয়টা দেখো, এটা আমি প্রাণী কোষের ক্ষেত্রে ধরো প্রোমেটাফেজ ধাপটা দেখালাম, এখানে আমি ক্রোমোজোম গুলো দিই নাই, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে এই যে স্পিন্ডল যন্ত্র, এটা একটা মেরু, এটা একটা মেরু। তো মেরুতে থাকে কি, মেরুতে থাকে কি লেখা আছে দেখো, প্রাণী কোষের স্পিন্ডল যন্ত্র সৃষ্টির পাশাপাশি সেন্ট্রোজোমের দুই সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করে। অর্থাৎ এই যে সেন্ট্রোজোমের মধ্যে কি থাকে, সেন্ট্রোজোমের মধ্যে সেন্ট্রিওল থাকে। এখন সেন্ট্রিওলটা আমরা উদ্ভিদ ও প্রাণী টিস্যুতে, উদ্ভিদ কোষ এবং টিস্যুতে আমরা পড়েছিলাম কি, যে সেখানে কি এই প্রাণী কোষে সেন্ট্রিওল থাকে, উদ্ভিদ কোষে সেন্ট্রিওল নাই। তো দেখো এই যে সেন্ট্রিওল যেটা প্রাণী কোষে আছে, সেন্ট্রিওল থাকার কারণে দুই মেরুতে অবস্থান করে, সেন্ট্রিওল গুলো দুই মেরুতে অবস্থান করে এবং হচ্ছে অ্যাস্টার রে তৈরি করে। এই যে অ্যাস্টার রে, এই যে আলো বের হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাস্টার রে তৈরি করে। আচ্ছা, এখন অ্যাস্টার রে থেকে কি দিয়ে তৈরি, মাইক্রোটিউবিউলস নামক বস্তু দিয়ে তৈরি। আমরা মাইক্রোটিউবিউলস দেখেছিলাম ইন্টারফেস দশায় G2 ধাপে।
যেখানে মাইক্রোটিউবিউলস তৈরি হয়। তো এখন আমরা বুঝলাম যে মাইক্রোটিউবিউলস কেন লাগে, কারণ এই অ্যাস্টার রে গুলো মাইক্রোটিউবিউলস নামক বস্তু দিয়ে তৈরি হয়। আচ্ছা, অ্যাস্টার রে হচ্ছে স্পিন্ডল তন্তুগুলোকে দুই মেরুতে ধরে রাখে। এই যে স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল যন্ত্র যেগুলি বলেছিলাম আমরা, এই যে স্পিন্ডল তন্তু যেগুলি আছে সেগুলিকে কি করে দুই মেরুতে ধরে রাখে। ঠিক আছে, স্টার রে গুলো দেখতে অনেকটা তারার মতো, স্টার রে গুলো দেখতে অনেকটা তারার মতো। অর্থাৎ এখান থেকে হালকা করে হচ্ছে প্রোমেটাফেজ ধাপের সাথে প্রাণীকোষ নিয়ে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিবা, তাহলে হয়ে যাবে। তাহলে প্রোমেটাফেজ ধাপটা শেষ হলো। এরপর আমরা দেখব মেটাফেজ ধাপ। এখন আমরা মেটাফেজ ধাপটা দেখব। মেটাফেজটা মধ্যবর্তী একটা পর্যায়, যার জন্য মেটাফেজের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মধ্য পর্যায়। আচ্ছা, মেটাফেজের আরেকটা নাম হচ্ছে, সেটা হচ্ছে মধ্য পর্যায়। এখন এই যে মেটাফেজ ধাপের একটা চিত্র আমরা এখানে দিলাম, এখানে দেখো নিউক্লিয়ার মেমব্রেন এবং হচ্ছে নিউক্লিওলাস নাই। তার মানে এই ধাপে নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেনটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে মেটাফেজ শব্দটা দেখে আমরা একটা বিষয় মনে রাখবো, মেটাফেজ মানে হচ্ছে মোটা ফেজ। আচ্ছা, মোটা। তা তার মানে কি, অর্থাৎ এই ধাপে ক্রোমোজোম গুলো সবচেয়ে খাটো এবং হচ্ছে বেশি মোটা দেখায়, যার কারণে এরা হচ্ছে এবং বিষুবীয় অঞ্চলে চলে আসে। অর্থাৎ স্পিন্ডল যন্ত্রের মধ্যবর্তী যে অঞ্চল, সেটাকে আমরা বলেছিলাম বিষুবীয় অঞ্চল। ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে আসে। তো বিষুবীয় অঞ্চলে যে সজ্জিত হওয়া, সেটাকে বলা হয় হচ্ছে মেটাকাইনেসিস। তার মানে মেটাকাইনেসিস দেখা যায় কখন, সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। মতে মেটাকাইনেসিস, মতে মেটাফেজ। এখন ক্রোমোজোম গুলো পেঁচিয়ে পেঁচিয়ে যে মোটা হয়, এগুলি মোটা কেমনে হবে, অর্থাৎ ক্রোমোজোম গুলো একটার সাথে একটা পেঁচিয়ে, যেমন আমরা অনেকগুলো সুতা পেঁচিয়ে সুতাটাকে মোটা করতে পারি, তো পেঁচিয়ে পেঁচিয়ে যে মোটা হওয়া, সেটাকে বলা হয় সুপার কয়েলিং। কয়েলিং দেখছো, কয়েলিংটা কিরকম, কয়েল আমরা মশার কয়েল ইউজ করি, সেটা একটা পেঁচানো। আর কয়েলিং মানে তারের কুণ্ডলী যেগুলি আছে বিভিন্ন, এইভাবে এটাকে বলা হয় সুপার কয়েলিং, যেহেতু পেঁচিয়ে পেঁচিয়ে সেটা মোটা হয়। এখন ক্রোমোজোম গুলো খাটো এবং মোটা হওয়াকে বলা হয় কন্ডেনসেশন। এই যে ক্রোমোজোম গুলো খাটো হয় এবং হচ্ছে মোটা হয়, অর্থাৎ ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা হয় এই ধাপে। তো এই যে মোটা হওয়া, সেটাকে বলা হয় কি, কন্ডেনসেশন। এটা লাগবে না, এটা বইয়ে দেবেন, এটা ইন্টারমিডিয়েট থেকে নেওয়া কন্ডেনসেশনটা। আচ্ছা, তাহলে এই ধাপগুলো হচ্ছে আমরা লিখলে হয়ে যাবে। এখন সেন্ট্রোমিয়ারের বিভক্ত হয়ে দুইটি অপত্য ক্রোমোজোম সৃষ্টি হয়। অর্থাৎ এটা কিন্তু এই যে ঘটনাটা বলতেছে, সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে যায়, এই যে সেন্ট্রোমিয়ার, এটা বিভক্ত হয়ে যায়। এই যে সেন্ট্রোমিয়ার বিভক্ত হয়ে দুইটি অপত্য ক্রোমোজোম যে সৃষ্টি হওয়া, এটা হচ্ছে এই পর্যায়ে শেষের দিকে শুরু হয়। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় এবং অ্যানাফেজ পর্যায়ে সম্পূর্ণরূপে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে দুই মেরুর দিকে হচ্ছে আস্তে আস্তে তারা মেরুমুখী চলন শুরু হয়ে যায়। আচ্ছা, সেটা আমরা অ্যানাফেজ পর্যায়ে দেখবো। তার মানে যখন মেটাফেজের কথা বলবে, আমরা এই বৈশিষ্ট্যগুলো লিখে দিব। তার মানে আমাদের মেটাফেজ পর্যায়টা শেষ। অর্থাৎ মেটাফেজে কি, এটা মোটা ফেজ, তারপর এখানে কন্ডেনসেশন হয়, সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখায় ক্রোমোজোম গুলো। এরপর হচ্ছে সবচেয়ে বেশি ক্রোমোজোম এবং হচ্ছে কি শেষের দিকে সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয়, নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন কি হয়, বিলুপ্ত হয়ে যায় সম্পূর্ণরূপে। আর ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চলে যে সজ্জিত হয়, সেটাকে বলা হয় মেটাকাইনেসিস। অ্যানাফেজ ধাপটা দেখো, অ্যানাফেজ ধাপে কি হয়, এটা হচ্ছে একটা অ্যানাফেজ ধাপের চিত্র। আমরা অ্যানাফেজ ধাপে বলেছিলাম যে ওখানে যেটা হচ্ছে মেটাফেজ ধাপে বলেছিলাম, শেষ দিকে কি হয়, যে সেন্ট্রোমিয়ার যেটা ছিল, সেটা হচ্ছে আস্তে আস্তে বিভাজিত হতে শুরু করে এবং হচ্ছে দুটি অংশে বিভক্ত হয় এবং মেরুমুখী চলন শুরু হয়। আচ্ছা, তার মানে আমরা এটাও লিখতে পারি যে সেন্ট্রোমিয়ার গুলো বিভক্ত হয়ে মেরুমুখী চলন শুরু হয়। তা এখন দুইটা অপত্য ক্রোমোজোম কি করে, তখন এই যে দুইটা দুইটা অপত্য ক্রোমোজোম এটা ভাগ হয়ে মেরুর দিকে চলন শুরু হয়। এটা তো মেরু, মেরুর দিকে চলন শুরু হয়ে গেল। প্রত্যেকটা স্পিন্ডল যন্ত্রের মধ্যে দেখো যে একটা ক্রোমোজোম ছিল, সেখানে সেন্ট্রোমিয়ারটা বিভক্ত হয়ে দুই পাশে দুই অংশগুলো চলে যাচ্ছে। এক্ষেত্রে ক্রোমোজোম গুলোর হচ্ছে যে মেরুমুখী চলনে তখন কি হয়, সেন্ট্রোমিয়ার অগ্রগামী, এই যে সেন্ট্রোমিয়ার অংশটা হচ্ছে সামনের দিকে থাকে, এবং বাহু যেগুলি আছে, এই যে বাহু, এগুলি কি, এগুলো হচ্ছে অনুগামী, তার মানে এগুলি পেছনের দিকে থাকে। এরপর চলনশীল অবস্থায় প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বিভিন্ন নাম হয়। এখন এই যেগুলি দেখতে সেন্ট্রোমিয়ার হচ্ছে কোনো একটা, ধরো এটা একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার গুলো একটা এই ধরনের হতে পারে, একটা লম্বা একটা বেটে বাহু, অথবা হচ্ছে একটা মানে দুইটাই সমান বাহু। তখন এগুলি দেখতে অনেকটা, ধরো এটা বি এর মতো দেখতে, তো তখন সেটাকে আমরা বলবো মেটাসেন্ট্রিক। তারপর এটা ধরো জে এর মতো দেখতে, আমরা এটা বলবো অ্যাক্রোসেন্ট্রিক। এল এর মতো দেখলে হলে হবে সাব মেটাসেন্ট্রিক। আই এর মতো যদি দেখতে হয় তাহলে টেলোসেন্ট্রিক। অর্থাৎ সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলি বিভিন্ন নাম হতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের গঠন দেখে আমরা বলে দিব কোনটা মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক এবং হচ্ছে টেলোসেন্ট্রিক। অর্থাৎ তো শেষের দিকে কি হয়, ক্রোমোজোম গুলো যেহেতু মেরুর দিকে চলে আসবে, মেরুর দিকে অবস্থান নিবে এবং এদের দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ
এই যে ক্রোমোজোম যেগুলি আছে সেগুলি তো প্রথমের দিকে একদম কুণ্ডলী পাকানো অবস্থায় ছিল, প্রোফেজ ধাপের আগে মাতৃকোষে কি ছিল, কুণ্ডলী পাকানো না, তার মানে এগুলো অনেক লম্বা ছিল, পরবর্তীতে খাটো মোটা হয়েছিল। এখন যেহেতু আমরা প্রায় শেষের দিকে চলে আসতেছি, অ্যানাফেজে চলে আসছে, এরপর টেলোফেজ দিয়ে শেষ হয়ে যাবে, তো সেজন্য এটা শেষের দিকে কি হয়, এগুলি আস্তে আস্তে দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এখন অ্যানাফেজ ধাপে মোটামুটি দৈর্ঘ্য বৃদ্ধি পায়, এতটুকু লিখলে হয়ে যাবে। এরপর আমরা টেলোফেজ ধাপে দেখি কি হয়। অ্যানাফেজ ধাপে যেহেতু চলন হয় সেই জন্য এটা আরেক নাম হচ্ছে গতি পর্যায়। আচ্ছা, টেলোফেজ ধাপে হয় কি, এই যে প্রোফেজ ধাপে ঠিক উল্টো গুলো হয়। যেমন তো দেখো, এটা একটা কোষ, অ্যানাফেজ ধাপের পরে 2 মেরুতে যখন চলে যাবে তখন নিউক্লিয়াসের মধ্যে কি ওইগুলির দৈর্ঘ্য আস্তে আস্তে বৃদ্ধি পাবে, ক্রোমোজোম গুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়, আবার হচ্ছে সেখানে হচ্ছে নিউক্লিওলাস সৃষ্টি হয়, সেম ভাবে এই পাশেও আসে, এখানে আস্তে আস্তে কি সৃষ্টি হয়, নিউক্লিয়াস সৃষ্টি হয়। ক্রোমোজোম গুলো কুণ্ডলী পাকিয়ে হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে এবং হচ্ছে নিউক্লিওলাস সৃষ্টি হয়। তো আমরা প্রোফেজ ধাপে বলেছিলাম কি, প্রোফেজ ধাপে আমরা বলেছিলাম যে পানি বিয়োজন ঘটে, অর্থাৎ পানি বের হয়ে যায়, যার কারণে সেগুলি আস্তে আস্তে হচ্ছে খাটো হয় এবং মোটা হয়। কিন্তু টেলোফেজ ধাপের ক্ষেত্রে যেহেতু প্রোফেজ ধাপের ঠিক উল্টা, তার মানে এখানে হচ্ছে পানি যোজন হয়, পানি যোজন ঘটে, যার কারণে কি হয়, ওই যে ক্রোমোজোম গুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায় এবং এগুলি হচ্ছে কুণ্ডলী পাকিয়ে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। নিউক্লিয়ার, সংক্ষেপে লিখে দিচ্ছি, নিউক্লিয়ার রেটিকুলাম গঠন। তারপর স্পিন্ডল যন্ত্র যেগুলি ছিল সেগুলি বিলুপ্ত হয়ে যাবে, স্পিন্ডল যন্ত্র বিলুপ্ত। এরপর এখানে হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস এবং হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম, অর্থাৎ নিউক্লিয়ার এই যে আবরণটা, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার এটা নিউক্লিয়ার মেমব্রেন, এটা তো আবরণ, রেটিকুলাম তো ভেতরে কুণ্ডলী পাকানো যেগুলি সেগুলি, নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন আবির্ভাব, মেমব্রেনের কি গোটা আবির্ভাব হয়। আচ্ছা, নিউক্লিয়ার মেমব্রেন নতুন ভাবে হচ্ছে আবির্ভাব হয়, এটাই হচ্ছে টেলোফেজ ধাপ। তো টেলোফেজ, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই 5টা ধাপে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন যেটা হয়েছিল, 2টা নিউক্লিয়াস পেয়ে গেলাম। এখন কিন্তু এখানে আছে কি, ক্রোমোজোম আছে, এখানের মধ্যে হচ্ছে যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজমের বিভাজনটা এখনো শুরু হয়নি, টেলোফেজ ধাপ শেষ, এখন আমরা দেখবো সাইটোপ্লাজমের বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন শেষ, 2টা নিউক্লিয়াস আমরা পেয়ে গেলাম। এবার আমরা দেখবো সাইটোপ্লাজমের বিভাজন, যেটাকে আমরা বলেছিলাম সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের যে বিভাজন তাকে বলা হয় কি, সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস। সাইটোপ্লাজমের বিভাজন, এখানে সাইটোপ্লাজম আছে। দেখো আসলে সাইটোপ্লাজমের বিভাজনের ক্ষেত্রে কি হয়, সাইটোপ্লাজমের বিভাজনের ক্ষেত্রে আমরা দেখি এখানে একটা কোষ প্লেট গঠন, যার মাধ্যমে কি হবে, সাইটোপ্লাজম গুলো 2 ভাগ হয়ে যাবে, এখানে কোষ প্লেট গঠন হবে। তো কিভাবে হয়, আমরা আস্তে আস্তে লিখি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা, প্রথমে দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আসা ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমোপ্লাস্ট এবং বেসিকল, বিষুবীয় অঞ্চলে আসে, এরাই তো কোষ প্লেট গঠন করবে। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট এবং হচ্ছে ওই বেসিকল কোথায় আসবে, বিষুবীয় অঞ্চল আসবে, এটাই তো একসময় বিষুবীয় অঞ্চল ছিল, তো সেখানে আসবে। তারপর এরা কি করবে, জমে গিয়ে, এরা জমে গিয়ে কোষ প্লেট গঠন করবে, কোষ প্লেটটা গঠন করবে, অর্থাৎ এখন হচ্ছে কোষ প্লেট গঠন করলো। আচ্ছা, বুঝলাম। এখন কোষ তো শেষ হতে গেলে, কোষের মধ্যে আমরা দেখেছি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ছিল, কোষ ঝিল্লি ছিল, এখন আমরা কোষ প্লেট গঠন করলাম। তো ভাইয়া কোষ প্রাচীর কই, দেখ কোষ প্রাচীরে আমরা পড়েছিলাম যে জীবকোষ টিস্যুতে কি দেখেছিলাম, যে সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো বেশি পরিমাণে থাকে। এখন তাহলে 2 নম্বরে কি হয়, এই কোষ প্লেটের উপরে, কোষ প্লেটের উপর
সেলুলোজ, তারপর হচ্ছে হেমিসেলুলোজ, এগুলি জমে কি গঠন করবে? সেলুলোজ। এগুলো কোষ প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীর আমাদের পেয়ে গেলাম, কোষ প্রাচীর গঠন হলো। এখন হচ্ছে কোষঝিল্লি। কোষঝিল্লিটা কিভাবে হয় উপরে লিখি। কোষঝিল্লিটা হচ্ছে মূলত 3 নম্বর হচ্ছে লাইসোজোম। লাইসোজোম জাতীয় লাইসোজোম তো আরেকটা হয়ে যাবে। লাইসোম জাতীয় কিছু, ফ্র্যাগমোসোম। লাইসোম জাতীয় কিছু ফ্র্যাগমোসোম জমা হয়ে কি হয়? জমা হয়ে কোষঝিল্লি গঠন করে। তাহলে আমরা কোষঝিল্লিও পেয়ে গেলাম। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীরটা গুরুত্বপূর্ণ। তো কোষ প্রাচীরটা কিভাবে গঠন হলো দেখলাম, অর্থাৎ দুইটি কোষের মাঝখানে কোষ প্রাচীর দিয়ে তারা আলাদা হয়ে গেল। এরপর হচ্ছে ভেতরে কোষঝিল্লিটা লাইসোম জাতীয় কিছু ফ্র্যাগমোসোম জমা হয়ে কি গঠন করে? কোষঝিল্লি গঠন করে। তো প্রাণী কোষের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, একটু হালকা করে লিখে দিলে। এখন এটা টেলোফেজ ধাপে তো কোষ প্রাচীর গঠন হয়, এটা দেখলাম। এখন হচ্ছে প্রাণী কোষের ক্ষেত্রে কি হয়। প্রাণী কোষে মাঝ বরাবর খাঁজ সৃষ্টি হয়। মাঝ বরাবর কি সৃষ্টি হয়? একটা খাঁজের সৃষ্টি হবে, এবং এই খাঁজের মাধ্যমে তারা কি হবে? ভাগ হয়ে যাবে। যেহেতু প্রাণী কোষে কি নাই, ওই কোষ প্রাচীর নেই, খাঁজ সৃষ্টি হয়ে ভাগ হয়ে যায়। আচ্ছা, এরপর এখানে একটা কথা বলতে পারি। তো কোষঝিল্লির মাঝে অবস্থিত, কোষঝিল্লির মাঝে কি কি থাকে? অ্যাক্টিন ও হচ্ছে মায়োসিন। এই দুইটা প্রোটিনের কারণে, অ্যাক্টিন এবং হচ্ছে মায়োসিন প্রোটিনের কারণে এই কাজটা কি সৃষ্টি হয়? এই কাজ সৃষ্টি। আচ্ছা, কোষঝিল্লির মাঝে যে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে, এই দুইটা প্রোটিনের কারণে ওই যে মাঝখানে যেটা খাঁজ হয়, সে খাঁজটা সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা প্রাণী কোষের ক্ষেত্রে সাইটোকাইনেসিসটা দেখলাম, এবং উদ্ভিদ কোষে কোষ প্রাচীর গঠন এবং হচ্ছে কোষঝিল্লি গঠনের মাধ্যমে দুইটা কোষ যে আলাদা হয়েছে সেটাও দেখলাম। তার মানে আমরা ক্যারিওকাইনেসিস এবং হচ্ছে সাইটোকাইনেসিস দুইটাই শেষ। তার মানে হচ্ছে ওই যে মাইটোসিস কোষ বিভাজন সেটা সমাপ্ত। আচ্ছা, তাহলে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা এভাবে হচ্ছে শেষ করে ফেললাম। এখন মাইটোসিস কোষ বিভাজনের যে গুরুত্বটা আছে, গুরুত্ব এটা হচ্ছে অনেক সময় সিকিউর মধ্যে 4 নাম্বারের মধ্যে দিয়ে, যে মাইটোসিস কোষ বিভাজনটা পড়লা, তো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্ব কি? তো মাইটোসিস কোষ বিভাজনের গুরুত্বগুলো যদি লিখি, এই যে মাইটোসিস গুরুত্ব। আচ্ছা, এটা তো হচ্ছে মাইটোসিস মূলত হয় প্রাণীর দেহ কোষে। তার মানে দেহ কোষের সংখ্যা বৃদ্ধি, তো যেটাকে আমরা বলতে পারি কি, এটা কি করে? দেহ কোষের সংখ্যা বৃদ্ধি করে। কি করে সংখ্যা বৃদ্ধি করে? দেহের গঠন। দেহের গঠন হচ্ছে কি করে? আমাদের দৈহিক যে বৃদ্ধি সেটা করে, দৈহিক বৃদ্ধি ঘটে। আচ্ছা, 2 নম্বরে ক্রোমোজোম সংখ্যা বৃদ্ধি করে হচ্ছে আমাদের দেহ কোষের সংখ্যা বৃদ্ধি করে এবং দৈহিক বৃদ্ধি ঘটায়। এরপর আমাদের কোথাও যদি ছিঁড়ে যায় বা ক্ষত হয়, ক্ষত স্থানটা কিভাবে পূরণ হয়? এই যে মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে যে ক্ষত স্থানটা সেটা পূরণ হয়। এরপর হচ্ছে ক্রমাগত ক্ষয়পূরণ।
আমাদের যে দেহে বিভিন্ন কিছু ঘাটতি হচ্ছে সেটা পূরণ করে, যেমন ধরো আরবিসি। আরবিসি তো কিছুদিন পর পর নষ্ট হয়ে যায়, অর্থাৎ রেড ব্লাড সেল যেটা আছে। তো সেটা হচ্ছে পুনরায় মাইটোসিস বিভাজনের মাধ্যমে আরবিসি হচ্ছে সংখ্যাটা কি করে, বৃদ্ধি করে। কিন্তু আরবিসিতে তো কোষ বিভাজন হয় না, আরবিসি তো নষ্ট হয়ে যায় পরবর্তীতে অস্থি মজ্জা থেকে, সেখান থেকে কি তৈরি হয়, আরবিসিটা তৈরি হয় আর কি। তো এই আরবিসি চাহিদাও পূরণ করছে। তারপর হচ্ছে কর্নিয়ার বাইরে যে কোষ, কর্নিয়ার চোখে আর কি, এটা কর্নিয়ার বাইরের কোষ 4 নাম্বার। অর্থাৎ ক্রমাগত আমাদের দেহের যে ক্ষয়পূরণ, সেটা ক্ষয়পূরণ করতেছে। এরপর হচ্ছে যেটা ঘাটতি হচ্ছে সেটা পূরণ করতেছে। এরপর পুনরুৎপাদন, পুনরুৎপাদন, আচ্ছা, পুনরায় উৎপাদন করা। এরপর হচ্ছে 5 নাম্বারে আর নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা, দেহের নির্দিষ্ট আকার ও আয়তন রক্ষা করা। এরপর হচ্ছে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করতেছে। সাইটোপ্লাজম দুইটার ক্ষেত্রে সমান সমান করে, অর্থাৎ কোনো কম বেশি করতেছেন। সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের ভারসাম্য রক্ষা করতেছে। এরপর আরেকটা কাজ করতেছে, সেটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য বজায় রাখতেছে, অর্থাৎ কোনো পরিবর্তন আসতেছে না, গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা রক্ষা। তারপর আর কি দেখা যায় নিচের গুলো, হ্যাঁ দেখা যাচ্ছে। আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জননাঙ্গের গঠন। জননাঙ্গের গঠন আছে, তারপর জননাঙ্গের গঠন, তারপর আর সৃষ্টি, জননাঙ্গ সৃষ্টি। তারপর হচ্ছে জননকোষের, জননকোষ সৃষ্টি করে না, জননকোষ হয় মিউসিসের মাধ্যমে, কিন্তু জননকোষ যেটা সৃষ্টি হলো জননকোষের সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে। আবার হচ্ছে এখন উপরে লিখি, আরেকটা আছে, সেটা হচ্ছে বংশবৃদ্ধি। এখন কথা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন কিভাবে বংশবৃদ্ধি করবে। আবার এটা তো বংশবৃদ্ধির ক্ষেত্রে এটার ভূমিকা নাই। তো এটা হচ্ছে মূলত বংশবৃদ্ধি করে খাদের, এটা হচ্ছে আমাদের না, কিছু এককোষী জীব কি করে, মাইটোসিসের মাধ্যমে বংশবৃদ্ধি করে। আচ্ছা, এগুলো হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, হালকা ব্যাখ্যা করে লিখে দিলে হয়ে যাবে। এরপর এখন মাইটোসিসের আরেকটা কাজ করে, সেটা হচ্ছে কি জানো, সেটা হচ্ছে মাইটোসিস যদি কোনো কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যে মাইটোসিস কোষ বিভাজন, তখন সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। আর অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে টিউমার সৃষ্টি হয়, টিউমার পরবর্তীতে হচ্ছে ক্যান্সারে পরিণত হয়। কেন? দেখো, মাইটোসিসের অনিয়ন্ত্রিত মাইটোসিস যেটা আছে, নিয়ন্ত্রণ ছাড়া মাইটোসিস হয় দেহকোষে, আর মিউসিস হয় জননকোষে। মিউসিস আমরা পরবর্তীতে দেখবো। তো অনিয়ন্ত্রিত মাইটোসিস, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে আমরা বলেছিলাম 1টা থেকে 2টা, 2টা থেকে 3টা, অর্থাৎ সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট সমগুণ সম্পন্ন কোষের সংখ্যা এভাবে ধারাবাহিকভাবে বৃদ্ধি পাবে। একটা সময় গিয়ে সেটা থামবে, আবার বাড়বে, এইভাবে হবে একটা নির্দিষ্ট সময় অনুযায়ী কোষচক্র মেনটেন করবে, কোষচক্রের যে সময়টা সেটা মেনটেন করবে। এখন ধরো কোনো কারণে হচ্ছে যে মাইটোসিসটা কন্ট্রোল হারিয়ে ইচ্ছা মতো হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে 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 অনেকগুলো হয়ে যাচ্ছে, তখন সেখানে কি হবে, টিউমার হয়ে যাবে, গুচ্ছের মতো অত্যাধিক, সেখানে একটা অংশ বেড়ে যাবে, তখন এই টিউমারটা পরবর্তীতে হয়ে যাবে হচ্ছে ক্যান্সার। তো এখন অনিয়ন্ত্রিত মাইটোসিসটা হচ্ছে কেন, আমাদের দেহের মধ্যে এই যে মাইটোসিস প্রক্রিয়াটা কন্ট্রোল করা দরকার। সবসময় যদি শুধু বিভাজন চলতে থাকে, তো এক সময় তো আমরা অনেক বড় একটা দেহ হয়ে যাবে, সেই জন্য বিভাজনটা কন্ট্রোলে থাকে। দেখো, আমাদের যে কোষ চক্র যেটা আছে, কোষ চক্রটা প্রথমে যদি বলি, কোষ চক্র নিয়ন্ত্রণ করে বলেছিলাম, যেটা G1 ধাপে, অর্থাৎ ইন্টারফেজের মধ্যে আমরা দেখেছিলাম কি সাইক্লিন প্রোটিনটা কি করে, কোষ চক্রটা নিয়ন্ত্রণ করে, সাইক্লিন এবং হচ্ছে কাইনেস, এই দুইটা। সাইক্লিন তো আমরা হচ্ছে G1 এ দেখেছিলাম ইন্টারফেজে। তাহলে কোষ চক্রটা নিয়ন্ত্রণ করতেছে, এটা নিয়ন্ত্রণ কন্ট্রোলের মাধ্যমে আস্তে আস্তে হচ্ছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে অনিয়ন্ত্রিত মাইটোসিস, এটা নিয়ন্ত্রণ করতেছে সাইক্লিন ও কাইনেস। এরপর দেখো, এখন কোষ চক্রটা নিয়ন্ত্রণ করলো সাইক্লিন এবং কাইনেস, কিন্তু কোষকে হচ্ছে যদি সবসময় বিভাজন হতে দিই,
তো সেটা তো কি করবে, বিভাজন হতে হতে অনেক সংখ্যা বাড়াই ফেলবে না? সেজন্য কোষ চক্র বিভাজনটা নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজন কোষ চক্র কোষ কোষ বিভাজন, কোষকে বিভাজন হতে বাধা দেয়। কোষকে বিভাজন যেন হতে না পারে, অর্থাৎ বারবার যেন ঘন ঘন বিভাজন হতে না পারে, সেজন্য বাধা দেওয়া হচ্ছে ফসফরাস 53 প্রোটিন। এখন দেখো তোমার বইয়ের মধ্যে কি লেখা আছে, অর্থাৎ মাইটোসিস অনিয়ন্ত্রিত মাইটোসিস কখন হয়। এখন অনিয়ন্ত্রিত মাইটোসিস তখনই হবে, এখানে লেখা আছে কি, যদি কোনো কারণে এই যে প্রোটিন কোষকে বিভাজন হতে বাধা দেওয়া প্রোটিন এটা যদি নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে কোষকে বিভাজন হতে আর কেউ বাধা দিবে না, তখন কোষটা ইচ্ছা মতো বিভাজিত হতে থাকবে। তার মানে যদি কোনো কারণে এটা নষ্ট করে দেওয়া যায় বা এটা রিপ্লেস করে দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে কোষচক্র আর হচ্ছে কি হবে, এটা কোষ বিভাজনে কোনো বাধা পাবে না, তখন ইচ্ছা মতোই কি হবে, বিভাজনটা চলতে থাকবে। তার মানে এখন হচ্ছে যদি প্রোটিন নষ্ট হয়ে যায়, ফসফরাস 53 প্রোটিন যদি নষ্ট হয়ে যায় তখন কি সৃষ্টি হবে, তখন হচ্ছে এই যে কোষ চক্র এটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে, কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। অর্থাৎ এই প্রোটিনটা যদি নষ্ট হয়ে যায় তখন কোষ চক্র নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে এবং ইচ্ছে মতো কোষ বিভাজিত হতে থাকবে। তোমাদের বইয়ে কি দেওয়া আছে যে রেডিয়েশনের কারণে কিংবা তেজস্ক্রিয় রেডিয়েশন বিভিন্ন কারণে হচ্ছে কোন ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণের কারণে কি হতে পারে, অনিয়ন্ত্রিত মাইটোসিস বা ক্যান্সার টিউমার এগুলি হতে পারে। তো সেখানে যেটা দেওয়া আছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের কথা দেওয়া আছে, এটা হচ্ছে হিউম্যান হিউম্যান প্যাপিলোমা প্যাপিলোমা ভাইরাস। এই যে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের জিন আছে E6 এবং হচ্ছে E7 জিনগুলো, এই জিনগুলো E6 এবং E7 জিনগুলো কি করে, E6 এবং E7 নামে হচ্ছে এই দুইটা জিন কি করে, এমন কিছু জিনের এমন কিছু প্রোটিন তৈরি করে যেটা হচ্ছে এই ফসফরাস 53 প্রোটিনকে রিপ্লেস করে, যা প্রোটিনকে স্থানচ্যুত করে দেয়। অর্থাৎ হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 জিনগুলো কি করে, কিছু প্রোটিন তৈরি করে, যে প্রোটিনগুলো এই ফসফরাস 53 প্রোটিনকে তার জায়গা থেকে সরিয়ে সেই জায়গায় গিয়ে বসে যায়। তখন এখন যেহেতু ফসফরাস 53 প্রোটিনটা সরে গেছে, তার মানে কোষকে বিভাজন হতে আর বাধা দেওয়ার মতো কেউ নেই, কোষগুলো ইচ্ছা মতো বিভাজিত হতে থাকবে, তখন সেটা কন্ট্রোল হারিয়ে ফেলবে, কোষ চক্র নষ্ট হবে। আর যার কারণে কি হবে, কোষের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলাফল হবে কোষের সংখ্যা বৃদ্ধি পাওয়া মানে কি, সেখানে অংশ একটা বেড়ে যাওয়া, টিউমার। টিউমারটা পরবর্তীতে হবে ক্যান্সার, যেমন জরায়ুর ক্যান্সার আছে, আমাদের হাত পা স্কিন ক্যান্সার, ফুসফুস ক্যান্সার অনেক ধরনের হতে পারে। ঠিক আছে, তাহলে এটা একটা কারণ, আরো অনেকগুলো কারণ আছে যেটা বইয়ের মধ্যে এমন উদাহরণ আকারে দেওয়া আছে, রেডিয়েশনের কারণে, বিভিন্ন প্রাকৃতিক কোনো ঘটনার কারণে, বিভিন্ন কারণে কি হতে পারে, এই ক্যান্সারটা হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনটা শেষ হলো। মাইটোসিসের পরে আমরা শুরু করব হচ্ছে মিওসিস। মিওসিস কোষ বিভাজন এটা কিরকম আসলে, মিওসিস কোষ বিভাজনটা হচ্ছে আমরা বলি এটা হ্রাসমূলক কোষ বিভাজন, হ্রাসমূলক, কারণ এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যাটা হ্রাস পায়। যেমন দেখো এখানে এটা যদি আমরা একটা সংজ্ঞা দিই, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, একটা মাতৃকোষ হবে, অপত্য কোষ সৃষ্টি হয়, এবং এই যে অপত্য কোষগুলো সৃষ্টি হলো তাদের ক্রোমোজোম সংখ্যা এবং সৃষ্ট অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা
মাতৃকোষের অর্ধেক। ঠিক আছে, শিষ্ট কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, তো সেটাকে বলা হয় মিয়োসিস বা হ্রাসমূলক বিভাজন। যেমন ধরো একটা কোষ, এখানে ভিতরে আছে হচ্ছে নিউক্লিয়াস, তো এটা ধরলাম এটার ক্রোমোজোম সংখ্যা 46টা, এটা বিভাজিত হয়ে দুইটা কোষ সৃষ্টি করলো, এ একটা এ একটা কোষ। এখন যেহেতু এটা হ্রাসমূলক বিভাজন, এখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 23টা, এখানে ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল 23টা, অর্ধেক হ্রাস পেয়েছে। পরে এটা আবার বিভাজন হলো, দুইটা কোষ সৃষ্টি করলো এবং তাদের ক্রোমোজোম সংখ্যা হয়ে গেল সেম 23 এবং 23, এবং আবার এখানে হচ্ছে যে কোষটা তৈরি করলো এটাও আবার একটা কোষ তৈরি করলো 23 এবং হচ্ছে 23। এখন কথা হচ্ছে ভাইয়া, যে বললেন এটা হচ্ছে মিয়োসিস কোষ বিভাজন হ্রাস পায়, তো প্রথমবারে হ্রাস পেলো সেটা আমরা দেখলাম, কিন্তু দ্বিতীয়বারে তো হ্রাস পায়নি। দেখো প্রথমবার একটা কোষ থেকে পরপর দুইবার বিভাজনের মাধ্যমে 4টা কোষ আমরা পাবো, যার মধ্যে অর্থাৎ মিয়োসিস প্রক্রিয়ার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেলো। তো আমরা মিয়োসিস প্রক্রিয়াটা ক্রোমোজোম কি কারণে হ্রাস পায় সেটা একটু দেখাই। দেখো যেমন আমি যদি বলি মিয়োসিসটা, এই যে মিয়োসিস, এটা মূলত দুইটা ধাপে হয়। প্রথম ধাপটা বলা হয় মিয়োসিস 1 এবং এর পরেরটাকে বলা হয় মিয়োসিস 2। তো মিয়োসিস 1 হচ্ছে 4টা ধাপ আছে, প্রোপেস 1, প্রোপেস 2, প্রোপেস 1, মেটাফেস, এখানে প্রোমেটাফেস নাই, অ্যানাফেস 2 এবং টেলোফেস 2। আর এই মিশে এটাও 4 ধাপে সেম ভাবে, প্রোপেস 2, মেটাফেস 2, তারপর অ্যানাফেস 2 এবং হচ্ছে টেলোফেস 2। এখানের মধ্যে মিয়োসিস 1 যে বিভাজনটা হলো সেটা হচ্ছে মিয়োসিস 1 বিভাজনের মধ্যে মূলত ক্রোমোজোম সংখ্যা হ্রাস পায়। কিন্তু এই যে মিয়োসিস 2 এটা অনেকটা মাইটোসিসের মতো। তো মিয়োসিস 2 মাইটোসিসের মতো হওয়ার কারণে মাইটোসিসের ক্ষেত্রে তো ক্রোমোজোম সংখ্যা সেমই থাকে। তো সেই জন্য দেখো এখানে প্রথমবার যে বিভাজনটা হলো সেটা হচ্ছে মিয়োসিস 1, এরপরটা হচ্ছে মিয়োসিস 2। মিয়োসিস 1 এবং হচ্ছে মিয়োসিস 2, মিয়োসিস 1 বিভাজনের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়ে 23টা হয়ে গেছে। এরপরে মিয়োসিস 2 বিভাজনটা হলো মাইটোসিসের মতো, যার কারণে 21টা থেকে যখন বিভাজন হচ্ছে সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটা কোষ পেলাম, সেম ভাবে এইটা। তার মানে আমরা এখানে টোটাল 4টা কোষ পেলাম, যে 4টা কোষের মধ্যে ক্রোমোজোম সংখ্যা এই মাতৃকোষের অর্ধেক। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যদি 2n ধরি, এগুলি হবে nn, তো এগুলি হবে আবার n n n n। এবার বোঝা গেছে যে এখানে ক্রোমোজোম সংখ্যা কিভাবে হ্রাস পায়। এখন আমরা ধাপগুলো দেখব। আচ্ছা, প্রথম হচ্ছে মায়োসিসটা কোথায় হয় সেটা যদি আমরা একটু করে বলি। মায়োসিসটা হয় হচ্ছে যে জনন কোষ সৃষ্টির সময় হচ্ছে মায়োসিস বিভাজন হয়, অর্থাৎ জনন কোষে হয়, তারপর হচ্ছে জীবের জনন কোষের মধ্যে মায়োসিস বিভাজনটা প্রধানত হয়, আর দেহ কোষে হয় ওই মাইটোসিস কোষ বিভাজন। এছাড়া গ্যামেট সৃষ্টির সময় হয়, এরপর হচ্ছে পুষ্পক উদ্ভিদের মধ্যে পরাগধানীতে হয়, তারপর হচ্ছে গর্ভাশয়ের মধ্যে দেখা যায় আর পুষ্পক উদ্ভিদ যেগুলি আছে। কিন্তু কিছু কিছু উদ্ভিদ আছে, ফার্নবর্গীয় ছত্রাক আছে, যারা আসলে উদ্ভিদ না, যা ফার্ন বা মসবর্গীয় যে ছত্রাক গুলো আছে, ছত্রাক বা নিম্ন শ্রেণীর যারা আছে, ওদের ক্ষেত্রে মিয়োসিসটা কখন হয়, কারণ ওরা তো নিজেরাই হ্যাপ্লয়েড। দেখো যারা মস ও ফার্ন জাতীয় আছে, আমরা তো উন্নত প্রাণীদের গুলো দেখলাম, উন্নত উদ্ভিদ প্রাণী, ওদের ক্ষেত্রে হচ্ছে জননকোষ সৃষ্টির সময় জাইগোট গঠনের পূর্বে মিয়োসিসটা হয়। আচ্ছা, কিন্তু মর্স এবং ফার্ন জাতীয় যারা আছে ওদের ক্ষেত্রে হয় জাইগোটের মধ্যে কি হয়, জাইগোট গঠন হবে, তারপর হবে মিয়োসিস। তার মানে জাইগোট কোষের মিয়োসিস হবে, কিন্তু উন্নত প্রাণী যারা আছে, উদ্ভিদ যারা আছে, ওদের ক্ষেত্রে জাইগোটের পরবর্তীতে শুরু হয়ে যায় মাইটোসিস। কিন্তু মর্স বা ফার্ন জাতীয় যেসব ছত্রাক গুলো আছে,
ওদের ক্ষেত্রে জাইগোট হওয়ার পরে হবে মিউসিস, কারণ ওরা নিজেরাই হচ্ছে হ্যাপ্লয়েড এন। এখন ধরো এখানে হচ্ছে পুংগ্যামিট এবং স্ত্রী গ্যামিট দুইটা মিলে এখানে গঠন হয়ে যায় জাইগোট হচ্ছে 2n। এখন দেখো তো, ওরা হচ্ছে হ্যাপ্লয়েড কিন্তু জাইগোট গঠন হলো ডিপ্লয়েড, মিউসিসের মাধ্যমে আবার হবে হ্যাপ্লয়েড। তার মানে এখন হচ্ছে আবার নতুন যেসব মর্স এবং ফার্ন জাতীয় যারা আসবে তারা আবার কি হয়ে যাবে, হ্যাপ্লয়েড হয়ে যাবে। এখন উন্নতদের ক্ষেত্রে মিউসিসটা আগে হয়ে যায়, মিউসিসটা আগে হয়ে যাওয়ার কারণে জাইগোটের মধ্যে কি ওই ক্রোমোজোম সংখ্যাটা ধ্রুব থাকে, আর জাইগোটের পরবর্তীতে মাইটোসিস হয়। কিন্তু নিম্ন শ্রেণীদের ক্ষেত্রে প্রথমে মর্স ও ফার্ন জাতীয় নিজেরাই হ্যাপ্লয়েড ছিল, তারপর জাইগোট গঠন হলো, আবার মিক্স করে হ্যাপ্লয়েড করে দিত। আচ্ছা, এখন আমরা এই যে এই প্রোফেস 1, মেটাফেস 1, অ্যানাফেস 1, টেলোফেস 1, এটা তো এগুলো 1 হবে। মেটাফেস 1, অ্যানাফেস 1, টেলোফেস 1, আর মিউসিস 2 এর ক্ষেত্রে সবগুলোতে ট্রু। আচ্ছা, এগুলো আমরা দেখবো কিভাবে হচ্ছে কোষে ক্রোমোজোম সংখ্যা চিত্র সহ দেখবো একটা একটা। প্রথমে আমরা মিউসিস 1 এর চিত্রগুলো দেখবো, 4টা দাগ। মিউসিস 1, প্রথমে একটা চিত্র দেখি যেটা হচ্ছে প্রোফেস 1। এটা কি হচ্ছে প্রোফেস 1, এটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, কোষের মধ্যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে এই যে ক্রোমোজোম যেগুলি আছে, এই ক্রোমোজোম গুলো কি, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এ হচ্ছে ক্রোমোজোম, এ হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোম গুলো একটা আরেকটার সাথে এভাবে লেগে থাকে, যেটাকে বলা হয় এখানে হচ্ছে ক্রসিং ওভার হয়। এইভাবে থাকে, ঠিক আছে। এইভাবে এগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার, ক্রোমোজোম গুলো মাথায় মাথায় এইভাবে লাগানো থাকে। আচ্ছা, প্রোপেস এক গেল, এখন মেটাফেজ দেখো। মেটাফেজ এক, তো মেটাফেজের আগে এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে দেখো হচ্ছে এখানে যেসব জায়গায় হচ্ছে এখানে লেগে আছে, এখানে মূলত হচ্ছে এইসব লেগে যাওয়ার কারণে সেখানে কি হচ্ছে, সেখানে হচ্ছে এই যে ক্রোমোজোমের মধ্যে বৈশিষ্ট্যের বিনিময় হয়, যেটা বলা হয় ক্রসিং ওভার। আর এই ক্রসিং ওভারের কারণে এখানে বৈশিষ্ট্যের মধ্যে একটা পরিবর্তন আসে। আচ্ছা, তো মিউসিসে তো বৈশিষ্ট্যের মধ্যে পরিবর্তন আসবেই। এখন দেখো ক্রোমোজোম সংখ্যাটা কিভাবে হ্রাস পাচ্ছে মিউসিস একের মধ্যে। প্রথমে মেটাফেজ একে, তো এই যে সেন্ট্রোমিয়ার 4টা আমি দিয়ে দিলাম প্রথমে, তাহলে ছবিটা আঁকতে সুবিধা হবে। আচ্ছা, এই যে এটা একটা সেন্ট্রোমিয়ার, এভাবে ছিল, এভাবে ছিল, এভাবে, এভাবে। এই যে সেন্ট্রোমিয়ার গুলো এখানে লাগানো ছিল না একটার সাথে একটা, এভাবে এভাবে লাগানো ছিল, এগুলি একটা আরেকটা থেকে দূরে সরে যেতে চায়, এভাবে। হ্যাঁ, এখন এভাবে। হুম, চিত্রটা তেমন ভালো হচ্ছে না। আচ্ছা, এগুলো একটা আরেকটা থেকে দূরে সরে যেতে চায়, কিন্তু এই যে এখানে লেগে আছে না, এখানে হচ্ছে তারা শক্তভাবে হচ্ছে যুক্ত থাকে। তো পরবর্তীতে তারা আস্তে আস্তে হচ্ছে পরবর্তী ধাপে আর বিকর্ষণের ফলে এগুলো আমরা অ্যানাফেজ ধাপ নিয়ে আমরা কি জানি, অ্যানাফেজ ধাপে কি হয়, এগুলো হচ্ছে একটা আরেকটা থেকে দূরে সরে যায় এবং মেরুমুখী চলন শুরু হয়। তো দেখো, প্রোপেস এক গেল, মেটাফেজ একের ক্ষেত্রে হচ্ছে দেখো এখানে 4টা সেন্ট্রোমিয়ার, সেটা কিন্তু আমরা মনে রাখি কিভাবে, সেটা 2টা হয়ে যায় প্রতিটা কোষে। আচ্ছা, এখানে এখন বিভাজিত হয়ে এটা এমুখী চলন হবে, এটা এমুখী চলন হবে, মেরুমুখী চলন। অ্যানাফেজে, অ্যানাফেজ, অ্যানাফেসে, অ্যানাফেসেকের ক্ষেত্রে দেখো এখন এটা হচ্ছে ধরো অক্ষটা আর কি। হুম, এখন হচ্ছে এটা সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং বাহুদ্বয় অনুগামী, এটা আমরা জানি যে বাহুদ্বয় হচ্ছে অনুগামী হবে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী। আচ্ছা, এই যে সেন্ট্রোমিয়ার অগ্রগামী। আচ্ছা, এটা হচ্ছে মেরুর দিকে, এই যে দেখো সেন্ট্রোমিয়ার গুলো সামনের দিকে যাচ্ছে এবং হচ্ছে বাহুগুলোর পিছনের দিকে আসছে। এখন অ্যানাফেজ ধাপটা এভাবে শেষ হলো, মেরুমুখী চলন। এখন দেখো 4টা সেন্ট্রোমিয়ার ছিল, কিন্তু টেলোফেজ ধাপে গিয়ে দুই পাশে চলে যায় আর কি, একটা, দুইটা। এই এই দুইটা সেন্ট্রোমিয়ার মিলে
এখানে একটা টেলোফেজ ধাপে গিয়ে কি গঠন করলো, এই যে দেখো এগুলি হচ্ছে টেলোফেজ ধাপে গিয়ে এই দুইটা মিলে হচ্ছে একটা নিউক্লিয়াস, এবং এই দুইটা মিলে আরেকটা নিউক্লিয়াস, পরবর্তীতে হচ্ছে এখানে কোষ প্লেট গঠন হবে এবং কোষ দুইটা কি হবে, আলাদা হয়ে যাবে। আচ্ছা, এখানে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিওলাস, এখানে ভিতরে আরেকটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়ার মেমব্রেনও আছে, সবকিছু আছে। তাহলে এটা হচ্ছে টেলোফেজ এক ধাপ। তো টেলোফেজ এক ধাপে কি হলো, 4টা সেন্ট্রোমিয়ার থেকে একটা হয়ে গেল, দুইটা 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 করে হয়ে গেল প্রতিটা কোষে। তার মানে এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা কি হয়েছে, এখানে ক্রোমোজোম সংখ্যা হ্রাস পেয়েছে, অর্ধেক হয়ে গেছে। এখন তার মানে আমরা যে এই যে টেলোফেজ এক পেলাম, এরপর শুরু হবে হচ্ছে প্রোপেজ 2। প্রোপেজ 2 এ চিত্রটা কিরকম হবে, তার মানে এটা মিউসিস 2 শুরু হলো। এখন প্রোপেজ 2 এর ক্ষেত্রে সেটা মাইটোসিসের অনুরূপ। তার মানে এই যে এখন কোষটা আমরা দেখব, নিউক্লিয়াসের মধ্যে কি আছে, প্রথমে টেলোফেজ এক গেল, প্রোপেজ 2, প্রোপেজ 2 এ এটা প্রথমে হচ্ছে প্রোপেজ 2 এর মধ্যে এই যে যেগুলি ছিল সেন্ট্রোমিয়ার কোষ, আর হচ্ছে সেন্ট্রোমিয়ারের সাথে এই যে ক্রোমোজোম গুলো দিয়ে দিলাম। আচ্ছা, এভাবে শেষ দেওয়া হলো। এখন এখানে কি আছে, নিউক্লিয়াস গুলো প্রায় বিলুপ্ত, প্রায় হচ্ছে যেগুলো হালকা হালকা বিলুপ্ত হয়ে যাচ্ছে আর কি। সে মাইটোসিস আমরা যে ধাপগুলো দেখেছিলাম সেখানে কি হয়, এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেনও আছে, ওই কোষ প্লেটটাও আছে, যেটা টেলোফেজ একে পেয়েছিল। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে মেটাফেজ। মেটাফেজ মানে কি, মোটা ফেজ। তার মানে এগুলো হচ্ছে পানি বিয়োজনের ফলে হচ্ছে পানি যখন বের হয়ে যাবে তখন সেগুলো বিষুবীয় অঞ্চলে এসে আরো মোটা হবে। এই যে দেখো দিলাম, আগের কোষের হচ্ছে কোষ প্লেটটা এখানে আছে। এখন এই যে কোষ যেটা ছিল সেগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাবে। এই সেন্ট্রোমিয়ার গুলো এখন আঁকবো। সেন্ট্রোমিয়ার গুলো আঁকলে কি হয়, এই যে দেখো সেন্ট্রোমিয়ার গুলো কোথায় আসবে, বিষুবীয় অঞ্চলে চলে আসবে। বিষুবীয় অঞ্চলে আসার পর এদিকে একটা এই যে স্পিন্ডল যন্ত্রের মধ্যে এগুলি বিষুবীয় অঞ্চলে আসলো। এখন বিষুবীয় অঞ্চলে আসার পর সেম ভাবে এটাও আসবে, স্পিন্ডল যন্ত্র দিলাম, এই স্পিন্ডল যন্ত্রে হচ্ছে সেন্ট্রোমিয়ার যুক্ত আছে। আচ্ছা, এটা হচ্ছে মেটাফেজ 2, এটা সম্পূর্ণ মাইটোসিসের মতো, মেটাফেজ 2। তার মানে এখানে আমরা যে কোষগুলো দেখতেছি সেগুলো হচ্ছে সেন্ট্রোমিয়ার 2টা, একদম মাতৃকোষে ছিল 4টা সেন্ট্রোমিয়ার, এখানে হ্রাস পেয়ে পরবর্তীতে 2টা হলো। এই 2টা তো এরপর থেকে বাকি যেগুলি কোষ আসবে সেগুলি তো সেম সেন্ট্রোমিয়ার 2টা করে থাকবে, আর হ্রাস পাবে না। এই 2টা চিত্র গেল। এখন অ্যানাফেজ। অ্যানাফেজ 2, অ্যানাফেজ 2 এর ক্ষেত্রে কি হবে, এই সেন্ট্রোমিয়ার গুলো হচ্ছে বিভক্ত হয়ে একটা মেরুমুখী চলন শুরু হয়ে যাবে। মেরুমুখী চলনটা কিরকম হবে, বাহুদ্বয় পিছনে থাকবে, সেন্ট্রোমিয়ার অগ্রগামী। আগেরটা। আচ্ছা, এরপর এটাও সেম, সেন্ট্রোমিয়ার অগ্রগামী। আচ্ছা, এখন অ্যানাফেজে করে টেলোফেজে গিয়ে কি 4টা কোষ হয়ে যাবে। দেখো এখানে সেন্ট্রোমিয়ার সংখ্যা কিন্তু আগের মতোই সেমই আছে। এরপর এই ধাপে গিয়ে এটা হচ্ছে টেলোফেজ, 4টা কোষ কিভাবে আসতেছে, টেলোফেজ 2। এখানে গিয়ে এই যে 1টা 2টা, আগের কোষ প্লেটটা 3টা 4টা, নিউক্লিয়ার মেমব্রেন আবার আসলো, নিউক্লিওলাস আসলো, নিউক্লিওলাস আসলো, নিউক্লিওলাস আসলো। এই তো একটা।
হয়ে গেল না? 4টা কোষ। তার মানে আমরা প্রথম যে মাতৃকোষটি ইউজ করেছিলাম সেটা হচ্ছে কি ছিল, 4টা সেন্ট্রিওল ছিল। কিন্তু পরবর্তীতে আমরা যে 4টা এখানে কোষ প্লেট গঠন হবে, আমরা যে এখন হচ্ছে 4টা কোষ পেলাম, অর্থাৎ সম্পূর্ণ মায়োসিস প্রক্রিয়াটা শেষ করার পরে সেই 4টা কোষের মধ্যে দেখো এখানে ক্রোমোজোম সংখ্যা কিন্তু দুইটা দুইটা, তার মানে এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পেয়েছে। তো এটাই ছিল পুরোপুরি হচ্ছে মূলত মিয়োসিস প্রক্রিয়াটা। এখন এই যে মিয়োসিস প্রক্রিয়া আমরা দেখলাম, তো পুরো প্রসেসটা তো আমরা দেখলাম। এখন মিয়োসিস প্রক্রিয়ার যদি গুরুত্বগুলো আলোচনা করি, মিয়োসিস প্রক্রিয়া মূল গুরুত্ব বা উপকারটা আমরা কি কি পাচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর গুরুত্ব, এটা হচ্ছে জনন কোষ সৃষ্টি। আচ্ছা, এটা কিরকম? যেমন দেখো, মিয়োসিস প্রক্রিয়ার কারণে যে জনন কোষ সৃষ্টি হচ্ছে, আর জনন কোষ সৃষ্টি হওয়ার কারণে আমরা যে লাভটা পাচ্ছি, যদি মাইটোসিস প্রক্রিয়ায় জনন কোষ সৃষ্টি হতো তাহলে যে কোষগুলো পেতাম সেগুলো হচ্ছে দেহ কোষের মতো ডিপ্লয়েড, অর্থাৎ যখন তখন কি হতো, জাইগোট গঠনের সময় মাতৃকোষ থেকে আসতে হচ্ছে ধরো 46টা ক্রোমোজোম, আবার হচ্ছে ওই পুংগ্যামিট থেকে আসতেছে 46টা ক্রোমোজোম, তখন দুইটা মিলে হচ্ছে প্রায় দ্বিগুণ হয়ে যাবে ক্রোমোজোম সংখ্যা। কিন্তু মানুষের তো ক্রোমোজোম সংখ্যা 46টা, এখন দ্বিগুণ হয়ে গেলে তো হবে না, তখন হচ্ছে তার বৈশিষ্ট্যটা নষ্ট হবে। তো সেই জন্য যদি মা থেকে আসে 23টা এবং হচ্ছে বাবা থেকে আসে 23টা, তাহলে সেক্ষেত্রে দুইটা মিলে হবে 46টা। তো সেই জন্য অর্থাৎ ক্রোমোজোম সংখ্যাটা যাতে সমান থাকে সেই জন্য হচ্ছে মায়োসিস প্রক্রিয়াটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যখন গ্যামিটটা গঠন করা হবে, অর্থাৎ জন্মকোষটা যখন গঠন করা হবে, তখন সেখানে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক থাকবে। তো পরবর্তীতে বাবার কাছ থেকে অর্ধেক মিলে জাইগোট গঠন করার সময় সেটা ফুল হয়ে যাবে। অর্থাৎ সেই জন্য জননকোষ সৃষ্টির ক্ষেত্রে হচ্ছে মিয়োসিস প্রক্রিয়া প্রধানত ভূমিকা পালন করে। এরপর হচ্ছে ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। এখন কথা হচ্ছে এখানে তো ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পাচ্ছে, তো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা এটা হচ্ছে মূলত কিভাবে, জাইগোট গঠনের সময় ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা। তো ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখা প্রয়োজন, কারণ এখন ক্রোমোজোম সংখ্যা যদি হচ্ছে অর্ধেক না হতো তাহলে বাবার কাছ থেকে ফুল এসে এবং মায়ের কাছ থেকে ফুল এসে হচ্ছে সেটা দ্বিগুণ হয়ে যেত, তখন আমরা আর মানুষ থাকতাম না। তো সেই জন্য ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে প্রজাতির স্বকীয়তা রক্ষা। সেম, ক্রোমোজোম সংখ্যা হ্রাস পাওয়ার কারণে হচ্ছে প্রজাতির বৈশিষ্ট্যগুলো সেম থাকে, ক্রোমোজোম সংখ্যা পরবর্তী জাইগোট গঠনের সময় সেম হয়ে যায়। এরপর হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি। আচ্ছা দেখছো, সেখানে হচ্ছে প্রোপেসেকের মধ্যে ক্রসিং ওভার হয়েছিল, আর এর পরবর্তীতে হচ্ছে দেখ ক্রোমোজোম সংখ্যা 23টা মা থেকে 23টা বাবা থেকে, তার মানে উভয়ের বৈশিষ্ট্য মিলে একটা নতুন বৈশিষ্ট্য সৃষ্টি হলো। তার মানে এখানে বৈচিত্র্য আসে, তোমার চিন্তাধারার মধ্যে, তোমার চেহারার মধ্যে, সবকিছুর মধ্যে কিছু বৈচিত্র্য আসে, হুবহু বাবা মায়ের মতো কেউ হয় না। এরপর হচ্ছে আরেকটা গ্যামিট সৃষ্টি করা এবং হচ্ছে বংশবৃদ্ধি। গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি, আচ্ছা এটাও সেম কথা। এগুলি ছিল হচ্ছে গুরুত্ব। এরপর তোমাদের বইয়ের মধ্যে শেষের দিকে একটা ব্যাঙের প্রজাতির কথা বলা আছে, সবই তো পড়ানো হলো, এখন শুধু ওই ব্যাঙের প্রজাতি যেটা বলা আছে যে ক্রোমোজোম সংখ্যা বেড়ে গিয়ে একটা নতুন প্রজাতির সৃষ্টি হয়, এরকমই কি বলছে, একটা ব্যাঙের প্রজাতির নাম বলছে যেটা হচ্ছে জেনোফাস ট্রপিক্যালিস। এই যে একটা ব্যাঙের প্রজাতি, এই ব্যাঙের প্রজাতির ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম লাগার ক্ষেত্রে আলাদা আলাদা দাগ দিতে হয়। তো জেনোফাস হচ্ছে ট্রপিক্যালিস। এই যে দেখো এখানে হচ্ছে ক্রোমোজোম সেট হচ্ছে, এই একটা ব্যাঙের প্রজাতি, এটার ক্রোমোজোম সেট নাকি দ্বিগুণ হয়ে গেছে। এখন এটার ক্রোমোজোম সেট দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে হচ্ছে নতুন একটা প্রজাতির উৎপত্তি হয়েছে, যেটা হচ্ছে জেনোফাস ল্যাবিস, LAEBIS, জেনোফাস ল্যাবিস। তো এখন দেখো এটাতে ধরো ক্রোমোজোম সংখ্যা আমি যদি বলি, যদি ধরো 5টা ছিল, তো এখন এটাতে হয়ে গেল ক্রোমোজোম সংখ্যা 10টা, যার কারণে এদের মধ্যে ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এটা হচ্ছে নামই পাল্টে গেছে। ব্যাপকটা যেমন আগেরটা যেমন ছিল অনেক বড়, এখানে হচ্ছে ব্যাঙ প্রজাতি, এটা আগেরটা ছিল ছোট, পরেরটা হচ্ছে পরবর্তীতে বড় হয়ে গেছে, অর্থাৎ বিশাল একটা পরিবর্তন। তো মানুষের ক্ষেত্রে যদি এরকম হতো, ধরো মায়ের কাছ থেকে 46টা ক্রোমোজোম আসলো, বাবার কাছ থেকে 46টা ক্রোমোজোম আসলো, তখন হচ্ছে দুইটা মিলে ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত ডবল, ঠিক আছে, তখন হচ্ছে প্রায় ডবল হয়ে যেত, যার কারণে আমরা মানুষ থাকতাম না, কারণ মানুষের তো ক্রোমোজোম সংখ্যা 46টা, তখন আমরা অন্য কিছু হয়ে যেতাম। এখন মিউসিস করতেছে কি, এই 46টাকে কমিয়ে সেটা হচ্ছে 23টা করে দিচ্ছে।
তো মায়ের ক্ষেত্রে হচ্ছে 46টা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করে 23 করে দিচ্ছে, বাবার ক্ষেত্রেও সেম ভাবে অর্ধেক করে 23 করে দিচ্ছে। এখন দুইটা মিলে জাইগোট গঠনের সময় সেটা 46টা হচ্ছে। এখন সেটা 46টা হলে আমরা মানুষই থাকবো। এখন দেখো দুইজন থেকে যেহেতু হচ্ছে এখানে ক্রোমোজোম এসেছে, এখন ক্রোমোজোমের মধ্যে জিনটাকে যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে, তো যার কারণে এখন ক্রোমোজোম সংখ্যা দুইজন থেকে আসার কারণে আমাদের মধ্যে দুইজনের বৈশিষ্ট্যের মধ্যে মিক্স করে নতুন কিছু বৈশিষ্ট্য আসলো, কিন্তু ক্রোমোজোম সংখ্যা 46টা থাকার কারণে আমরা মানুষই থাকলাম। তাহলে বোঝা গেল যে যদি এই মাইসিস প্রক্রিয়াটা না থাকতো তাহলে হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটতো, এবং মানে মানুষ থেকে গরু হতো, গরু থেকে ছাগল, এইভাবে একটা পরিবর্তন হয়ে যেত আর কি। আচ্ছা যাক, এই উদাহরণটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এরপর আরেকটা দিছি কি, যেমন আলো দেহকোষে জননকোষ নয়, এই প্রক্রিয়া হচ্ছে একটি স্বাভাবিক ঘটনা। বিভিন্ন সদস্যের দেহকোষে এই প্রক্রিয়া একটি স্বাভাবিক ঘটনা, যেমন আলোর মধ্যেও নাকি দেখা যায়। তো এই কয়েকটা লাইন হচ্ছে মাথায় রাখতে হবে। বাস, এই চ্যাপ্টারটা অনেক সহজ, এই চ্যাপ্টারটা তেমন কিছু নাই। হুম। আচ্ছা যাক, তাইলে হচ্ছে কোষ বিভাজন চ্যাপ্টারটা শেষ। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।